গ্রুপে মুন্নি আবার একটা এসএমএস দেন তো, যে আপনারা সবাই আবার যুক্ত হন দ্রুত। গ্রুপে এক্সেস করছি। জি জি, আসলে রেকর্ড হচ্ছিল, রেকর্ডের মাঝে আবার একজন কল দিয়েছে, কল দেওয়ার কারণে রেকর্ডটা কেটে গিয়েছে। আপনারা যারা এখানে আছেন, কারো কি সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আছে এখন বা এই মুহূর্তে? সাউন্ড আছে, ঠিক আছে। আমার এখানেও ঠিক আছে। আশা করি সবার ওইখানেই ঠিক থাকবে। আচ্ছা, এই যে 9 ধারা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থেকে থাকে তাহলে বলেন। যে কোনো ধরনের প্রশ্ন, এই 9 ধারা পর্যন্ত আপনারা বুঝতে পারেন না এরকমের কেউ থাকলে আমাকে প্রশ্ন করেন। যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি 10 ধারাতে চলে যাব। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা 8 ধারাতে এবং 9 ধারাতে পড়েছিলাম স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কিত। আর আমরা 10 ধারা এবং 11 ধারা পড়ব অস্থাবর সম্পত্তি কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। ঠিক আছে? তো এখন দেখেন, সুনির্দিষ্টভাবে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করণ। এখন এখানে এই 10 ধারাতে একটা ডক্ট্রিনের কথা বলা হচ্ছে, ডক্ট্রিন অফ বা প্রিন্সিপাল অফ ডেটিনিউ বা ট্রোভার, ডক্ট্রিন অফ ট্রোভার বা প্রিন্সিপাল অফ ট্রোভার। জাস্ট শুধু এইটুকু মনে রাখবেন যে ডক্ট্রিন বা প্রিন্সিপাল অফ ট্রোভারটা বলা আছে 10 ধারাতে, এটুকু মনে রাখবেন। আর সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি সিপিসি অনুযায়ী কি করতে পারবে? পুনরুদ্ধার করতে পারবে। দখলের অধিকারী ব্যক্তি বলতে বোঝায় যে ব্যক্তি কোনো সম্পত্তির মালিক, অর্থাৎ সম্পত্তিতে যার শর্ত আছে বা দখলি শর্ত আছে। দেখেন, 8 ধারা অনুযায়ী সম্পত্তির মালিক, বন্দুকদাতা, বন্দুক গ্রহীতা, কোনো ট্রাস্টি, সুবিধাভোগী, টেনেন্ট বা ইজারা গ্রহীতা দখলের অধিকারী ব্যক্তি। তাহলে কারা কারা? কোনো সম্পত্তির মালিক, ইজারা গ্রহীতা বা ইজারা বা কোনো সুবিধাভোগী, ট্রাস্টি, বন্দুক গ্রহীতা, ইজারা গ্রহীতা, এই ধরনের ব্যক্তিকে 8 ধারা অনুযায়ী কি করা হচ্ছে? আপনার দখলের অধিকারী বলা হচ্ছে। দেখেন, জিম্মাদার যে ব্যক্তির জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে সেই ব্যক্তির স্বার্থে অস্থাবর সম্পত্তি দখলের পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারে। এখন দেখবেন, অস্থায়ী এবং বিশেষভাবে অধিকারী ব্যক্তি এই 10 ধারা অনুযায়ী কি করতে পারবে? 10 ধারার এই দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, তাহলে ফলো করবে কোনটা? দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কি করতে পারবে? দখল করতে পারবে। এটা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। আমরা 8 ধারা 9 ধারা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পড়েছি, আর 10 ধারা আর 11 ধারা পড়বো আমরা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখন দেখেন, 8 ধারা আর 10 ধারা এই দুইটা ধারা আপনার নিয়ন্ত্রণ করবে সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি, আর 9 ধারা আর 11 ধারা এই দুইটা ধারা নিয়ন্ত্রণ করবে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে আমরা 8 ধারা আর 10 ধারা এই দুইটা ধারা আমরা বলবো কি, যে দেওয়ানি কার্যবিধি যে নিয়ম আছে সেটা ফলো করবে, আর 9 ধারা আর 11 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে নিয়ম নীতি এবং বিধান আছে সেটা অনুসরণ করে পুনরুদ্ধার করতে হবে। তাহলে এই যে আমি এখন পর্যন্ত যতটুকু বললাম এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর 10 ধারাতে বলতেছে প্রিন্সিপাল অফ ডেটিনিউ বা ট্রোভার, ডক্ট্রিন অফ ট্রোভার।
ঠিক আছে, তাহলে আপনার 10 নম্বরটা পেয়ে গেলাম। এবার 11 নম্বর, 10 নম্বর থেকে এইটুকু পড়বেন, আর ভিতরে পড়ার দরকার নাই। 11 নম্বরটা দেখেন, 10 ধারাতে পড়েছিলাম যে অস্থায়ী এবং বিশেষভাবে অধিকারী ব্যক্তি, মানে অস্থায়ী এবং বিশেষভাবে দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক 10 ধারা অনুযায়ী সুনির্দিষ্টভাবে দখল করার জন্য মামলা দায়ের করতে পারবে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বা পুনরুদ্ধার করতে পারবে। আর 11 ধারাতে বলতেছে যে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি। 10 ধারা 10 ধারা আর 11 ধারার মধ্যে মূল একটা পার্থক্য। 10 ধারাতে বলতেছে অস্থায়ী এবং বিশেষভাবে দখলের অধিকারী ব্যক্তি, আর 11 ধারাতে বলতেছে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কি করতে পারবে, আপনার সম্পত্তি, অস্থাবর সম্পত্তি দখলের জন্য বা দখল নেওয়ার জন্য মামলা করতে পারবে বা দখল নিতে পারবে। তাহলে এই যে 10 ধারা আর 11 ধারার মধ্যে আমরা যখন পার্থক্য বের করব, তখন মূল পার্থক্য আমরা পাইলাম কি, 10 ধারাতে বলতেছে অস্থায়ীভাবে এবং বিশেষভাবে দখলের অধিকারী ব্যক্তি, আর 11 ধারাতে বলতেছে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি বা তার প্রতিনিধি, ব্যক্তি বা তার প্রতিনিধি কি করতে পারবে, অস্থাবর সম্পত্তি দখল করতে পারবে। এখন দেখেন কয়টা ক্ষেত্রে পারবে। 11 ধারাতে 4টা ক্ষেত্রের কথা বলা আছে। এই যে 4টা ক্ষেত্র, এই 4টা ক্ষেত্র আপনার 3টা ধারার সাথে মিল থাকবে, হুবহু মিল থাকবে। এই 4টা গ্রাউন্ডস আপনি যদি এক ধারাতে মুখস্থ করেন, তাহলে আপনি পরবর্তী 3টা ধারার ক্ষেত্রে আপনার সেম গ্রাউন্ডস দিয়ে আপনি অন্যান্য ধারাগুলো পড়তে পারবেন। সো এই 11 ধারা, 12 ধারা এবং 55 ধারার যে গ্রাউন্ডস আছে প্রায় সেম। 55 ধারা যে গ্রাউন্ডস আছে, এই 3টা ধারার গ্রাউন্ডস প্রায় সেম। এখন দেখেন, যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসাবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে, এক কথায় বলা যায় আপনার ট্রাস্টের অংশ। ট্রাস্টের অংশ 2 নম্বরটা হলো যে আপনার যখন টাকার মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া যাবে না, টাকার মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ যখন দেওয়া যাবে না, তখন কি করা যাবে, তাৎক্ষণিকভাবে দখলের অধিকারী হয়ে যাবে। 2 নম্বর, 3 নম্বরটা দেখেন, যখন দাবিকৃত বস্তুর ক্ষতির যে পরিমাণ, এই পরিমাণটা নির্ণয় করা যায় না, এই ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না। 4 নম্বরটা দেখেন, যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট থেকে অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছে, যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট থেকে অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছে। তাহলে দেখেন এইখানে আমরা 1 নম্বরটা পেলাম ট্রাস্টের অংশ, 2 নম্বরটা পাইলাম যে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, 3 নম্বরটা পাইলাম ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, 4 নম্বরটা পাইলাম যে অবৈধভাবে কি করেছে, গ্রহণ করা হয়েছে, দাবিদারের নিকট থেকে অবৈধভাবে ওই অস্থাবর সম্পত্তি দাবি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। তাহলে এই যে 4টা গ্রাউন্ডস আমি বললাম, এই 4টা গ্রাউন্ডস আপনারা বলতে পারবেন না এখন? বলেন তো কেউ একজন, দেখি কে পারেন। ট্রাস্টের অংশ, ট্রাস্টের অংশ 1 নম্বরটা ট্রাস্টের অংশ, আপনারা ক্লাসে পড়া মুখস্থ করে ফেলবেন। একটা হলো ট্রাস্টের অংশ, 2 নম্বরটা ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, 3 নম্বরটা ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আর 4 নম্বরটা অন্যায়ভাবে দখল করে রেখেছে। ঠিক আছে, এই 4টা। এখন দেখেন 11 ধারা থেকে 2টা উদাহরণ আপনাদের পড়া লাগবে, 2টা উদাহরণ 11 ধারা থেকে আপনাদের পড়া লাগবে। আমি একটু ব্যারেক্টে চলে যাচ্ছি। 11 ধারার খ নম্বর উদাহরণ আর গ নম্বর উদাহরণ, এই 2টা উদাহরণ কি করবেন, একদম মুখস্থ রাখবেন। 11 ধারার খ নম্বর উদাহরণ এবং গ নম্বর উদাহরণ, এই 2টা উদাহরণ একদম মুখস্থ রাখবেন। ঠিক আছে, এখন দেখেন
এখানে বলতেছে যে যে একটা একজন মৃত চিত্রকারের একটি চিত্র একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্য খচিত পাত্রের অধিকারী, মানে একজন ব্যক্তি, ঠিক আছে, একটা ছবি এঁকেছিল ধরেন যে 1752 সালে। 1752 সালে একটা ছবি এঁকেছে, আঁকার পরে এই 2025 সালে এসে ওই ছবিটা অন্য একজন ব্যক্তি অবৈধভাবে কি দখল করে রেখেছে। তা এই যে ছবির যে মূল্যটা, এই মূল্যটা কিন্তু আপনি কোনো টাকার মাধ্যমে পরিমাপ করতে পারবেন না বা ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, তখন এই যে আপনার এই 1752 সালের তৈরি একটা চিত্রকর্ম বা আপনার একটা ছবি, এই ছবিটা আপনার কি করতে হবে, এই ছবির উপযুক্ত যে আপনার দখলের অধিকারী ব্যক্তি, সেই ব্যক্তির নিকট ফেরত দিতে হবে। এইটাই হলো এই ক্ষেত্রে একমাত্র প্রতিকার। তাহলে কি হচ্ছে যে আপনার এই যে আপনার মৃত মৃত চিত্রকারের একটি চিত্রকর্ম বা একটি আঁকা ছবি, এই ছবির ক্ষেত্রে কিন্তু আপনি টাকা দিয়ে কিন্তু ক্ষতিপূরণ দিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার এই যে অস্থাবর যে আপনার যে সম্পত্তিটা, এটা আপনার যে দখলের অধিকারী ব্যক্তি তাকে ফেরত প্রদান করতে হবে। তাহলে আপনার 11 ধারা থেকে দুইটা উদাহরণ একদম সরাসরি মুখস্থ করে রাখবেন। এই দুইটা উদাহরণ আপনাদের পিলিতে এবং রিটেনে দুই ক্ষেত্রেই আপনার এই দুইটা উদাহরণ থেকে পরীক্ষাতে আসার মতো আপনার দুইটা উদাহরণ, এই দুইটা উদাহরণ অবশ্যই পড়বেন। তাহলে 4টা গ্রাউন্ড আমরা কি কি পাইলাম, মুশফিক ভাই বলেন তো 11 ধারাতে আমরা 4টা গ্রাউন্ডস কি কি পাইলাম? মুশফিক ভাই শুনতে পাচ্ছেন? এই চারটা গ্রাউন্ড রয়েছে যে আপনার মানে ট্রাস্ট হিসাবে, ট্রাস্টের অংশ, মানে আমরা ট্রাস্টের যদি অংশ, সংক্ষেপে বলি তাহলে বলবো ট্রাস্টের অংশ। হ্যাঁ, ট্রাস্টের অংশ। 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, হ্যাঁ, এবারে যে টাকার সৈকত মাধ্যমে ভাই, ক্ষতিপূরণ সৈকত দেওয়া ভাই যাবে এবার না। আপনি বাকি দুইটা বলেন। সৈকত ভাই বাকি দুইটা বলেন। বাকি দুটো হচ্ছে আর বাকি দুটো হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না, আরেকটা হচ্ছে অন্যায়ভাবে দখল। জি জি, এখন দেখেন আমরা কিন্তু ক্ষতি নিয়ে পাচ্ছি, আমরা কয়টা, দুইটা পাচ্ছি, মানে ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, ক্ষতিপূরণ পাওয়া যাবে না বা দেওয়া যাবে না। আর 1 নম্বরটা হলো ট্রাস্টের অংশ। আর 4 নম্বরটা আসতেছে আপনার অন্যায়ভাবে দখল করে রেখেছে। তো এখন দেখেন এই যে যখন আপনার ট্রাস্ট বা এজেন্টের অংশ হয়ে যাবে, আর এই 3টা গ্রাউন্ডস, এই প্রথম যে 3টা আছে, যেমন ট্রাস্টের অংশ, ক্ষতিপূরণ নির্ণয় করা যায় না, ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এই 3টা গ্রাউন্ডস আপনার এই 12 ধারা এবং 55 ধারার সাথে একদম হুবহু মিল আছে। সো এই যখন আপনি এই 3টা গ্রাউন্ডস যখন এখান থেকে যখন পড়বেন, তখন কিন্তু আপনার এই 12 ধারার গ্রাউন্ডস এবং আপনার এই 55 ধারার গ্রাউন্ডস মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 12 ধারাতে। চলে যাব 12 ধারাতে। হ্যাঁ, দেখেন যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, মানে আপনি একটা চুক্তি করলেন, ঠিক আছে, একটা চুক্তি করলেন, চুক্তিটা কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলবৎ করতে হবে বা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, মানে কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা আদালত কার্য সম্পাদন আদালত করবেন। দেখেন এইখানে 4টা ক্ষেত্র বলা আছে, 4টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হবে। এই 12 ধারার সাথে কানেক্ট আছে আপনার 21 ধারা। 12 ধারাতে বলতেছে কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হবে, আর 21 ধারাতে বলতেছে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। তাহলে 12 ধারাতে আমরা পাইলাম যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে, আর 21 ধারাতে বলতেছে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যে ক্ষেত্রে করা যাবে না। 12 ধারাতে বলা আছে 4টা গ্রাউন্ডস, আর 21 ধারাতে বলা আছে 8টা গ্রাউন্ডস।
এই 8টা গ্রাউন্ডসে আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, আর 4টা গ্রাউন্ডসে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। এখন দেখেন এই 4টা গ্রাউন্ডসের মধ্যে আমরা প্রথমে কিন্তু আমরা 11 ধারাতে কিছু গ্রাউন্ডস পড়ে আসছি, 3টার কথা বলেছিলাম। দেখেন 1 নম্বরটা আসতেছে আপনার যখন এটা ট্রাস্টের অংশ হয়ে যায়, 1 নম্বর গ্রাউন্ডস, এটা যখন একটা ট্রাস্টের অংশ। 2 নম্বরটা আপনার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, মানে ক্ষতি নির্ণয় করা যাবে না। 3 নম্বরটা দেখেন ক্ষতিপূরণ পাওয়া যাবে না, মানে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। আর 4 নাম্বারটা হলো যে আপনার ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। তাহলে আমরা 12 ধারাতে ক্ষতি দিয়ে পাইলাম 3টা, 11 ধারাতে ক্ষতি দিয়ে পাইলাম 2টা, আর ট্রাস্টের যে অংশ এটা আপনার 11 ধারাতেও আছে এবং 12 ধারাতেও আছে। তাহলে 12 ধারার 11 ধারা যে 3টা গ্রাউন্ডস 12 ধারাতে চলে আসলো, ঠিক আছে? 11 ধারা 3টা গ্রাউন্ডস 12 ধারার মধ্যে চলে আসছে, আর একটা গ্রাউন্ডস অতিরিক্ত আসছে, সেটা হলো আপনার ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। তাহলে দেখেন আমরা 12 ধারাতে 4টা গ্রাউন্ডস পাচ্ছি, 4টা গ্রাউন্ডসের 3টা গ্রাউন্ডস হলো ক্ষতি দিয়ে। একটা হলো যে ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, 2 নম্বর ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আর 3 নম্বর ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, আর 1 নম্বরটা ট্রাস্টের অংশ। তাহলে 12 ধারার যে গ্রাউন্ডসের কথা বলা আছে এটা নিয়ে তো আপনাদের আশা করি পড়তে এবং বুঝতে এবং মুখস্থ হইতে এখন পর্যন্ত কারো সমস্যা হবে না, আশা করি সবাই পারবেন। তাহলে 12 ধারার যে 4টা গ্রাউন্ডস আছে বা যে 4টা গ্রাউন্ডস আমি বললাম, যে আপনার যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পূর্ণ বা অংশগত একটি কি ট্রাস্টের অংশ, 2 নম্বরটা ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, 3 নম্বরটা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, 4 নম্বরটা ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এখন দেখেন এই 4টা গ্রাউন্ডসকে আপনাদের মুখস্থ হয়েছে, বা আপনাদের কি ফিউচারে কি আবার ডিটেলস বা আবার ঢালাও করে তো মুখস্থ করার আমার মনে হয় না যে দরকার আছে। আশা করতেছি ক্লাসেই মুখস্থ হয়ে যাচ্ছে। তারপরেও কি আপনাদের কারোর যদি মনে হয় আমি আবার বলবো। সবাই ঠিক আছে, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? মুন্নি, মুশফিক, সৈকত, হাসান, আলামিন ভাই বুঝতে পেরেছেন? শামীম ভাই? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর কেউ? জি ভাই বুঝতে পারছি। মুন্নি বুঝতে পারছেন? মুন্নি কি শুনতে পাচ্ছেন? সৈকত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই 12 ধারার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা, এইটা হলো যে আপনার আদালতের বিবেচনামূলক ক্ষমতা। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করবে কি করবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, মানে কি ডিসক্রিশনারি পাওয়ার। এখন দেখেন এই 12 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করার পরে আপনার কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে, মানে আনুপাতিক হারে কোর্ট ফি প্রদান করতে হবে। এখন দেখেন এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে হয় কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে মামলা করতে হয়। এটা বলা আছে তামাদি আইনের 113 অনুচ্ছেদে, তামাদি আইনের 113 অনুচ্ছেদে এই কথা বলা আছে, ঠিক আছে? 113 অনুচ্ছেদে বলা আছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বলবৎকরণের মামলা করতে হবে 1 বছরের মধ্যে। এটা বলা আছে আপনার তামাদি আইনের 113 অনুচ্ছেদে। আমরা তাহলে এসআর অ্যাক্টের সাথে কানেক্ট করলাম, এসআর একটা তামাদি আইন কানেক্ট করলাম কয়টা অনুচ্ছেদ অনুযায়ী? 8 ধারাতে, 9 ধারাতে এবং এই আপনার 12 ধারাতে। এখন দেখেন এর মধ্যে আরেকটা মিসিং হয়েছে যে এই অস্থাবর সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতে হয় যে আপনার 10 এবং 11 ধারাতে 3 বছরের মধ্যে। এটা আমি আগে বলি নাই, এখন ভালো করে একটু মনে রাখেন যে অস্থাবর সম্পত্তি দখলের জন্য এই যে আপনার অস্থাবর সম্পত্তি দখলের জন্য মামলা করতে হয় 3 বছরের মধ্যে। এটা আপনার 10 ধারা এবং 11 ধারার ক্ষেত্রে। এখন দেখেন 12 ধারাতে আমরা তাহলে
সেপারেটলি কি পাইলাম যে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে, আর এই 11 ধারার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা আদালতের জন্য কি বিবেচনামূলক ক্ষমতা, এবং এই আপনার মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বলবৎকরণের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝেছেন আপনারা? তাহলে আমরা তামাদি আইন আর এসআর অ্যাক্টের মাঝে আমরা একটা কানেকশন করলাম, কানেকশনের মাধ্যমে আমরা পেয়ে গেলাম কি যে 8 ধারা অনুযায়ী আপনার 8 ধারার মামলা দায়ের করতে হয় 142 অনুচ্ছেদ অনুযায়ী, 9 ধারার মামলা দায়ের করতে হয় তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে, আর 10 এবং 11 ধারার অনুযায়ী আপনার অস্থাবর সম্পত্তি দখলের মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে, আর 12 ধারা অনুযায়ী আপনার এসআর অ্যাক্টের 12 ধারায় আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বলবৎকরণের মামলা দায়ের করতে হয় তামাদি আইনের কত দিনের মধ্যে? তামাদি আইনের 113 অনুচ্ছেদ অনুযায়ী 1 বছরের মধ্যে। তাহলে এই পর্যন্ত আপনারা বুঝে গেলেন বা বুঝতে পেরেছেন আশা করি। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। এখন দেখেন যে এই যে আপনারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে আপনার এই চুক্তিটা যদি লিখিত হোক বা নিবন্ধিত হোক এটা কোনো বিষয় না। নিবন্ধিত না হইলেও কি করা যাবে? চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে 12 ধারা অনুযায়ী, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী। যদি আপনার নিবন্ধিত হয় বা লিখিত হয় বা না হইলেও, সেক্ষেত্রেও নিবন্ধিত বা লিখিত না হইলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। হ্যাঁ, তাহলে আমরা 12 ধারা পর্যন্ত পড়লাম। এবার আমরা চলে যাব 13 ধারাতে। 13 ধারাতে চলে যাব। 12 ধারার কতগুলো উদাহরণ আছে, 12 ধারার প্রত্যেকটা উদাহরণে আপনারা পড়বেন। 12 ধারার উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব 13 ধারাতে। আর আপনারা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে চূড়ান্ত যে সাজেশন আছে, সাজেশনটা আমি আপনাদের গ্রুপে আগামীকাল দিয়ে দিব। এখন দেখেন 13 ধারাতে বলতেছে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। মানে আপনি একটা চুক্তি করেছেন, এই চুক্তির তো একটা বিষয়বস্তু আছে, ওই বিষয়বস্তুর আংশিকভাবে বা কিছু অংশ কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করবেন সেই কথা বলা আছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারাতে। এখন দেখেন চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় যদি চুক্তির বিষয়বস্তুর আংশিক অংশ বিলুপ্ত হয়ে যায়, পুরোপুরি না, তাহলে আংশিক বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি সম্পাদন পুরোপুরি বাতিল হবে না এবং কার্য সম্পাদন করতে অপর পক্ষকে বাধ্য করা যাবে। এই আইনের 13 ধারা অনুযায়ী তাহলে কী করা যাবে? অপর পক্ষকে বাধ্য করা যাবে। এখন দেখেন এই 13 ধারাতে আপনার দুইটা উদাহরণ আছে। আমি এই দুইটা উদাহরণ আপনাদের পড়ছি, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। দেখেন এই 13 ধারার দুইটা উদাহরণই খুবই গুরুত্বপূর্ণ। ক্ষয়ের নিকট একটি বাড়ি 1 লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হইল। চুক্তি সম্পন্ন করার পরের দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। এখন ক্রয় মূল্য প্রদানের জন্য ক্ষকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনে বাধ্য করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ক্ষয়ের নিকট একটি বাড়ি 1 লক্ষ টাকা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইল। এখন পরের দিন ঘূর্ণিঝড়ে কি হইল? আপনার বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। এখন ক্রয় মূল্য প্রদানের জন্য ক্ষকে চুক্তিতে তার অংশ কার্য সম্পাদনের জন্য কী করা যাবে? বাধ্য করা যাবে। আরেকটা উদাহরণ দেখেন, খ নম্বর। ক্ষয়ের নিকট একটি বাড়ি 1 লক্ষ টাকা বিক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। চুক্তি সম্পন্ন করার পরের দিন ঘোড়ার পিঠা হতে পড়ে মারা গেল। এখন ক্ষয়ের প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। তাহলে দেখেন যে এখানে আপনার কিছু অংশ যদি কি হয়,
আপনার বিনষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রেও কি করা যাবে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে এবং অপর পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য বাধ্য করা যাবে। তাহলে আমরা এই 13 ধারা থেকে 2টা উদাহরণ পাইলাম। 2টা উদাহরণ কি করতে হবে? খুব সুন্দর করে মুখস্থ করবেন। এখন দেখেন, এই 13 ধারাটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারার ব্যতিক্রম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারার ব্যতিক্রম হলো 13 ধারা। এখন দেখেন, আমরা 14 ধারাতে চলে যাব। যেখানে অসম্পাদিত অংশ ছোট, যেখানে চুক্তির অংশ বিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, সেখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মানে আপনি একটা চুক্তি করেছেন, চুক্তির এক অংশ বিলুপ্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন যে অসম্পাদিত অংশ আছে, এই অসম্পাদিত অংশ কি হইল? ছোট। এই অসম্পাদিত অংশ ছোট মানে একটা চুক্তির 2টা অংশ। দেখেন, বড় অংশ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন, অর্থাৎ বিক্রেতা ক্রেতাকে বাধ্য করতে পারবে কার্য সম্পাদন করতে। কিন্তু এখানে অবশ্যই বিক্রেতা ক্ষতিপূরণ দিবে ক্রেতাকে অসম্পাদিত ছোট অংশের জন্য। এখন দেখেন যে সৈকত ভাই আলামিন ভাইয়ের কাছে একটা বাড়ির সাথে আছে একটা বাগান এবং একটা পুকুর আছে। মানে এই সবগুলো মিলে একটা বাড়ি কি করতেছে? আলামিন ভাইয়ের কাছে বিক্রি করবে। বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইল। তো এখন যে বাগান ছিল, চুক্তিবদ্ধ হওয়ার বাগান যে ছিল, ধরেন যে পুরো বাড়িটা 100 শতকের উপর 5 শতাংশ নিয়ে আপনার একটা বাগান আছে। ওই বাগানটা কি হয়ে গেল? আপনার নষ্ট হয়ে গেল বা ঘূর্ণিঝড়ে ওই বাগানটা ধ্বংস হয়ে গেল। এখন তাহলে এই 100 শতক জমির মধ্য থেকে কিছু অংশ কি হলো? নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এখন বাকি যে আপনার বিস্তারিত বড় যে একটা অংশ আছে, সেই অংশর চুক্তির কার্য সম্পাদন করা যাবে। সেক্ষেত্রে এখন কি করা যাবে? এক অংশ তো আমাদের ধ্বংস হয়ে গেছে, তাহলে এই যে ছোট যে অংশ বাগানের জন্য ক্ষতিপূরণ দিবে সৈকত ভাই, আর যে বাকি যে অংশ আছে এই অংশটা কার্য সম্পাদনের জন্য সৈকতকে বাধ্য করা যাবে। এইটাই হলো যে 14 ধারার মূল বক্তব্য। এটাই 14 ধারার মূল বক্তব্য। তাহলে আপনারা এই 14 ধারাতে পাচ্ছেন কি? যে অসম্পাদিত অংশ হলো ছোট, মানে যে অংশ নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে ওই অংশটা ছোট, আর একটা অংশ আছে ওইটা হলো বড় অংশ। যখন অংশটা বড় হবে তখন সম্পাদন করার জন্য বাধ্য করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, আমি আবার বলি। আবার একটু বোঝান। আমি 15 ধারাতে যাই, 15 ধারাটা আবার একটু বুঝাবো, তারপরে আমি আবার 14 ধারাতে ব্যাক আসবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, 15 ধারাতে বলতেছে যেখানে অসম্পাদিত অংশ বড়, যেখানে অসম্পাদিত অংশ বড় সেখানে চুক্তির অংশ বিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। মানে আমরা 14 ধারাতে পাইলাম যে এক অংশ বড় আর এক অংশ ছোট। 15 ধারাতেও পাইলাম যে এক অংশ বড় আর এক অংশ ছোট। এখন 14 ধারাতে বলতেছে যে যে অংশ ছোট ওই অংশ হলো নষ্ট হয়ে গেছে, ওই অংশ নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে ছোট অংশ যেহেতু নষ্ট হয়ে গেছে ওইটা তো আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, কিন্তু বড় অংশ ভালো আছে, ওই ভালো অংশটা কার্য সম্পাদন করা যাবে। আর 15 ধারাতে বলতেছে আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবেন না, কারণ যে এই যে ধরেন যে এই সৈকত ভাই আলামিন ভাইয়ের কাছে যে বাড়িটা বিক্রয় করলো না, এখন পূর্বের 14 ধারা অনুযায়ী বাড়ির শুধু বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যে 100 শতাংশ বাড়ি আছে ওই 100 শতাংশ বাড়ির ভূমিকম্পে
ধরেন যে 80% বাড়ি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেল, 80% বাড়ি, বাড়ি পুকুর তারপরে এগুলো সব নষ্ট হয়ে গেল, বা বাগান 20% ভালো আছে আর 80% নষ্ট হয়ে গেছে। এখন এই 20% তো ভালো আছে, তাই না? বড় অংশ হলো নষ্ট হয়ে গেছে। 13, 14, 15 ধারা অনুযায়ী বড় অংশ হলো আপনার নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, আর 14 ধারা অনুযায়ী বড় অংশ থাকবে, ছোট অংশ ধ্বংস হবে। এখন যদি বড় অংশ মানে উল্লেখযোগ্য অংশ যদি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে আদালত কি করবে না, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবেন না। তবে যদি বাদী দাবি পরিত্যাগ করে থাকে যে আপনার যে 80% জমি, যেমন আলামিন ভাই বলল যে না 80% জমি ধ্বংস হয়ে গেছে, যাক আমার দরকার নেই, যে 20% ভালো আছে ওই 20%রই কার্য সম্পাদন করা হোক, তখন আদালত কি করবেন, ডিগ্রি প্রদান করবেন 20% সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা হোক, আর যে 80% আছে ওই 80%-এর জন্য ক্ষতিপূরণ প্রদান করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার? এবার কি বুঝতে পেরেছেন? একেবারে অঙ্কের হিসাব হয়ে গেল, এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে? এখান থেকে এমসিকিউ আসবে উদাহরণ দিয়ে, এখানে এমসিকিউ আসবে টাইটেল দিয়ে, যে বড় অংশ অসম্পাদিত কত ধারাতে বলা আছে, বা আপনার অসম্পাদিত অংশ ছোট কত ধারাতে বলা আছে। এখন যদি যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড়, সেখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে আদালত কোন ধরনের ডিগ্রি প্রদান করবেন? প্রশ্নে আপনার কি উত্তর, এমসিকিউতে কি উত্তর করবেন? আদালত ডিগ্রি প্রদান করবেন না। ঠিক আছে, আদালত ডিগ্রি প্রদান করবেন। এখন যদি আপনার যদি টিকা আসে 2 নম্বরে যদি আসে যে ডিগ্রি প্রদান করবেন না, এবং বাকি যে অংশ আছে বাদী যদি দাবি পরিত্যাগ করে তো খ নম্বরে দিয়ে দিল, আর গ নম্বরে দিল বাকিটুকুর জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিবেন, তাহলে উত্তর হবে কি সবগুলো। এইভাবে আর কি প্রশ্ন আসবে। ঠিক আছে, এইটা আপনার কি করবেন, এইভাবেই এমসিকিউ আসবে। বুঝতে পেরেছেন? কিছু কিছু ক্ষেত্রে আপনার এই যে অঙ্কের মতোই বুঝতে হলে অঙ্ককে নিয়ে আসতে হবে। হ্যাঁ, উদাহরণে কিন্তু আপনার এই ধরনের এইভাবেই বলা আছে। উদাহরণ 14 ধারার উদাহরণটা আপনারা শুধুমাত্র 14 ধারার উদাহরণ আপনাদের একটা উদাহরণও পড়া লাগবে না। 13 ধারার উদাহরণটা আপনাদের 2টা উদাহরণ আছে, 2টা উদাহরণই পড়বেন, আর 14 ধারার উদাহরণ পড়া লাগবে না। আর 15 ধারার যে উদাহরণ আছে, 15 ধারার উদাহরণ 15 ধারার শুধুমাত্র খ নম্বর যে খ নম্বর উদাহরণটা পড়বেন। 15 ধারার শুধুমাত্র খ নম্বর উদাহরণটা পড়বেন। তাহলে এই যে 14 ধারা আর 15 ধারা, 14 ধারাতে বলতেছে আপনার অসম্পাদিত অংশ ছোট, আর 15 ধারাতে বলতেছে যে অসম্পাদিত অংশ বড়। এখন দেখেন আমি আরেকভাবে বলি, যে একটা বাসা, ঢাকা শহরে একটা বাসা, এই বাসার ধরেন 20টা ফ্ল্যাট আছে। এই 20টা ফ্ল্যাটের মধ্যে আপনার এই 20টা ফ্ল্যাট বিক্রয়ের জন্য শামীম ভাই চুক্তি করলো মুশফিকের সাথে। এখন শামীম মুশফিকের সাথে চুক্তি করলো 20টা ফ্ল্যাট বিক্রয় করার জন্য, মানে 20টা ফ্ল্যাট সব পুরো বাড়িটা আর কি। এখন আজকে চুক্তি করলো, আগামীকালকে আপনার ধরেন যে ওই বাড়িটা ভেঙে গেল। এখন ওই বাড়ির সাথে বাগান ছিল বা যে জমি ছিল 10% জমি, 3 শতকের উপর বাগান এবং 7 শতকের উপর বাড়ি। তো এখন ওই বাড়িটা তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে এইটা এই যে এই পর্যন্ত কোন ধারার সাথে আসবে বলেন তো কেউ? মানে বাড়িটা ভেঙে গেছে আর বাগানটা আছে, এটা কোন ধারার সাথে কানেক্টেড? 14 ধারা নাকি 15 ধারা? 15 ধারা, মানে উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তো এখন এই মুশফিক যদি বলে যে বাড়ি নষ্ট হয়ে গেছে, যাক আমার জমি দরকার, আমার বাগান দরকার, তখন আদালত কি করবে, ডিগ্রি প্রদান করবে। আর যতক্ষণ এই বাদীর আপনার দাবি ত্যাগ না করবে, মুশফিক যখন দাবি ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আদালত কি করবে না, ডিগ্রি প্রদান করবেন না। আর এখন দেখেন যে
এই যে 10 শতক জমির উপর বাগান ছিল, বাড়ি ছিল, এখন এই 10 শতকের মধ্যে শুধুমাত্র কি হয়েছে, বাগানটা নষ্ট হয়েছে, তখন এই আপনার পুরো যে ডিগ্রি আছে, পুরো যে আপনার চুক্তির বিষয়বস্তু আছেন, এটা এই কার্য সম্পাদনের জন্য শামীমকে কি করা যাবে, বাধ্য করা যাবে। তাহলে দেখেন যে আপনার একটা অংশ বড় হচ্ছে আর একটা অংশ ছোট হচ্ছে, যখন মানে ধ্বংস হওয়া যে অংশটা এটা যদি বড় হয় তাহলে ডিগ্রি প্রদান করবেন না, ধ্বংস হওয়ার যে অংশটুকু এটা যদি ছোট হয় তাহলে ডিগ্রি প্রদান করবেন বা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন সরাসরি। কিন্তু 15 ধারাতে যদি ধ্বংস হওয়া যে বিষয়বস্তু সেটা যদি বড় হয় তাহলে বিচারক সরাসরি কি করবেন না, ডিগ্রি প্রদান করবেন না। এই ক্ষেত্রে বাদী যখন দাবি ত্যাগ করবেন যে না আমার ধ্বংস হয়েছে সমস্যা নাই, আমার যে অসম্পাদিত যে ছোট অংশ আছে, বড় অংশ আছে, ওইটা সহ আমার যে আপনার যে সম্পাদনযোগ্য আপনার যে 20% আছে বা 30% আছে ওইটুকু আমার দরকার, সেই ক্ষেত্রে শুধুমাত্র বাদী দাবি যদি ত্যাগ করে তখনই এই 15 ধারা অনুযায়ী কি করতে পারবে বিচারক, আপনার ডিগ্রি প্রদান করবেন এবং বাকি যে অংশটুকু আছে ওইটার জন্য ক্ষতিপূরণ প্রদান করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা চলে যাব 16 ধারাতে। চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন দেখেন যে কম্বাইন্ড চুক্তি আর আপনার সেপারেট কোনো চুক্তি, দুইটা কিন্তু আলাদা একটা বিষয়। চুক্তির যদি আপনার সেপারেট অংশ হয়ে থাকে বা স্বতন্ত্র অংশ হয়ে থাকে, যেমন ধরেন যে এই যে সৈকত ভাই মুন্নির সাথে কি করলো, আপনার একটা চুক্তি করলো, চুক্তিটা কি ছিল যে টোটাল মিলে আপনার 70% জমি মুন্নির কাছে বিক্রয় করবেন। এখন 50% জমি আছে আপনার কোথায়, উত্তরাতে আছে 50% জমি, আর 20% জমি আছে আপনার ধানমন্ডিতে। এখন দেখেন যে দুইটা অংশ চুক্তির কিন্তু দুইটা বিষয়বস্তু চলে আসতেছে, দুইটা কিন্তু আপনার এক জায়গা না, দুইটা কিন্তু স্বতন্ত্র অংশ। যখন এই চুক্তির স্বতন্ত্র অংশ হবে তখন উভয় আপনার অংশই কি করা যাবে, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এই স্বতন্ত্র অংশ থেকে শুধুমাত্র আপনারা এই টাইটেলটা মনে রাখবেন আর বলবেন, মনে রাখবেন যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। ঠিক আছে, এইটুকুই শুধু মনে রাখবেন, এইটুকুই। আর আমরা চলে যাব পরবর্তীতে, আমরা 18 ধারা থেকে আমরা শুরু করব। 18 ধারা থেকে আপনারা 17 ধারা পড়া লাগবে না। 18 ধারাতে শুধুমাত্র মনে রাখবেন যে এখানে ব্যাখ্যা আছে 4টা বা ক্ষেত্র আছে 4টা, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্টপেলের কথা বলা আছে 18 ধারাতে। 18 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্টপেলের কথা বলা আছে। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারাতে স্টপেলের কথা বলা আছে, তখন আপনারা কি করবেন, 18 ধারা দাগাবেন। আর দেখেন এই টাইটেলটা মনে রাখবেন 18 ধারার। আর দেখেন স্টপেলের কথা বলা আছে সাক্ষ্য আইনের 115, 16 এবং 17 ধারাতে। ঠিক আছে, টিপি একটাও স্টপেলের কথা বলা আছে। এখন আপনাদের পড়ার বিষয় সাক্ষ্য আইনের স্টপেল এবং এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্টপেলের কথা বলা আছে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 18 ধারাতে বলা আছে। আর এখানে দেখেন এই ডক্ট্রিন অফ স্টপেল এইটা বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারাতে, শুধুমাত্র এইটুকু। আর এখানে ব্যাখ্যা আছে 4টা, এইটাই হলো আপনার এই 18 ধারা থেকে এমসিকিউ, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নাই।